আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকের পাঠ আলোচনায় আমরা আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মংডুর পথে এবং এর রচয়িতা বা লেখক হচ্ছেন বিপ্রদাস বড়ুয়া। তো আজকের গল্পটা মূলত একটা ভ্রমণ কাহিনী। এইখানে বিপ্রদাস বড়ুয়া যখন ২০০১ সালে মংডুতে ঘুরতে যান এবং তার ঘুরতে গিয়ে যেসব ধরনের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হয় সে সকল বিষয় নিয়েই কিন্তু এই গল্পে আলোচনা করা হয়েছে এবং গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের পাশের দেশ মায়ানমারের পশ্চিম সীমান্তে অবস্থিত একটি শহর হচ্ছে মংডু। হ্যাঁ, এই মংডুতে কিন্তু রাখাইনরাও বসবাস করে। অর্থাৎ আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী বলি বা উপজাতি যারা আছে তাদের মধ্যেও কিন্তু রাখাইনরা একটি বড় সংখ্যক আ জনগোষ্ঠী নিয়ে বসবাস করে। তো তাদের জীবনযাপন বা মংডুতে বাজার ব্যবস্থা বা সেইখানে কি ধরনের বৈচিত্র্য আছে সেগুলাই কিন্তু লেখক এখানে খুব চমৎকারভাবে প্রদর্শন করেছে। তো মূল গল্পে যাওয়ার আগে আমরা একটু বোরিং পার্ট অর্থাৎ লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। তো চলো সেটা একটু দেখে নিই। যে বিপ্রদাস বড়ুয়ার জন্ম কিন্তু বাংলাদেশেই এবং উনার আপব্রিঙ্গিং বা বেড়ে ওঠা সবই বাংলাদেশে এবং উনার বর্তমান বয়স হচ্ছে ৮৫ বছর বয়স। অর্থাৎ উনি ১৯৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ইসামতি গ্রামে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ের উপরে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উনি কর্মরত ছিলেন শিশু একাডেমিতে। দেখো তার উল্লেখযোগ্য রচনার মধ্যে যদি বলি সেটা হবে তিনি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনা করেছেন এবং এর পাশাপাশি উনি শিশু একাডেমিতে কাজ করতেন এবং উনি আসলে শিশুদের সাহিত্য নিয়ে কিন্তু চমৎকার কিছু গল্প বা নাটক রচনা করেছেন। তো তার ছোট গল্প ছিল যুদ্ধজয়ের গল্প এবং গাংচিল। তার উপন্যাস ছিল মুক্তিযোদ্ধারা এবং প্রবন্ধ হলো কবিতায় বাকপ্রতিমা। এরপরে দেখো নাটক হলো কুমড়োলতা ও পাখি এবং উনি জীবনী অর্থাৎ যেসব মানুষের বায়োগ্রাফি বলি বা জীবনী নিয়ে আলোচনা করছেন ২ জনের সেটা হচ্ছে বিদ্যাসাগর এবং পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে। আর তার শিশুতোষ গল্প অর্থাৎ একদম শিশুদের জন্য লেখা যে গল্পগুলা সেগুলো ছিল সূর্যলুঠের গান। আর শিশুতোষ উপন্যাস হচ্ছে রোবট ও ফুল ফুটানোর রহস্য। তো এটাই ছিল মোটামুটি তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এবং তার বিশেষ তথ্য বা তার সাহিত্যিক পুরস্কার নিয়ে যদি আলোচনা করি যে তার সাহিত্য রচনার যে স্বীকৃতিস্বরূপ যে পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন, সেটা হচ্ছে যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং ২ বার অগ্রণী সাহিত্য পুরস্কারও লাভ করেছেন। এরপরে উনি কিন্তু খুব রিসেন্ট না হলেও রিসেন্টলি তিনি একুশে পদকও কিন্তু লাভ করেছেন। তো এই ছিল মোটামুটি বিপ্রদাস বড়ুয়া সম্পর্কে পরিচিতি। তো বর্তমানে আমরা মূল গল্পে চলে যাই। মূল গল্পে কি হয়? তো দেখো গল্পের শুরুটা হয় যে সন্ধ্যের আলো আঁধারিতে ২৪শে মে ২০০১ সালে মিয়ানমারের অপর নাম যেটা আগে বার্মা হিসাবে আমরা চিনতাম, সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান, হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। অর্থাৎ যখন উনি আসলে মিয়ানমারে প্রবেশ করলেন, মংডুতে প্রবেশ করার পরে তার চোখ, মুখ, হৃদয়ে একটা অজানা আবেগ বা উত্তেজনা, নতুন একটা দেশে আসছি। এই আনন্দে আসলে কিন্তু তার চোখ, মুখ সব আনন্দে উপচে পড়তেছিল। তার মনের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করতেছিল এবং তখন সময়টা কি ছিল? সন্ধ্যা। অর্থাৎ তখনও সূর্য পুরোপুরি ডোবে নাই, একটু আলো ছিল, একটু অন্ধকার ছিল। তো এরকম আলো আঁধারির সময়ে কিন্তু উনি পৌঁছান। দেখো মংডু আমাদের টেকনাফের ওপারে মাঝখানে নাফ নদী। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে বা যেটা আমাদের একটু মনে রাখতে হবে যে মংডু আর টেকনাফের মধ্যে কোন নদী অবস্থিত? খুব সহজ, নাফ নদী। দেখো মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ ছিল, কখনো ছিন্ন কখনো নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন বলতে বোঝায় যে কন্টিনিউয়াসলি কোনো রকম বাধা ছাড়া বা নিরন্তরভাবে। ঠিক আছে? তো ব্রিটিশরা আসার আগে থেকেই কিন্তু চট্টগ্রামের সাথে বার্মা বা মিয়ানমারের যে মংডু শহর আছে তার কিন্তু যোগাযোগ ছিল। তো আমরা জানি যে ২ টা দেশের মধ্যে আসলে নিরাপত্তার কারণে খুব আ স্ট্রং একটা ব্যারিয়ার রাখা হয় বা প্রাচীর রাখা হয় যাতে এক দেশের মানুষ আরেক দেশে অন্যায়ভাবে না যেতে পারে। কিন্তু তারপরেও আসলে ব্রিটিশরা আসার আগে থেকেও বা যখন আসলে সীমান্ত রাখা ছিল না, আসলে দেশ ভাগের আগে যখন সীমান্ত ছিলেন এবং বার্মা আসলে মায়ানমারের পার্ট ছিল না, তখন কিন্তু চট্টগ্রামের সাথে এর একটা সম্পর্ক ছিল এবং কখনো হয়তো বিচ্ছিন্ন ছিল যে কোনো এক নির্দিষ্ট সময় যাওয়া যাইত, কখনো যাইত না। আবার কখনো কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু যোগাযোগ করা যাইত।
এরপরে দেখো পাদ্রো ম্যাস্ট্রো সেবাস্টিন মান্ড্রিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তারও ১০০ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। আর এই স্মৃতি রক্ষার্থে কিন্তু দেখো চট্টগ্রামে এখনো ব্যান্ডেল রোড বলে তাদের স্মৃতি বহন করছে। তো যারা চট্টগ্রামের তারা তো আমরা জানি ব্যান্ডেল রোড কোথায়। তো দেখো পাদ্রি পাদ্রি বলতে বোঝায় আসলে খ্রিস্টান ধর্মের যারা ধর্মপ্রচারক বা শিক্ষাগুরু বা ধর্মগুরু যাদের বলি তাদেরকে কিন্তু পাদ্রী বলা হয় বা যাজক যারা ফাদার বলে। তো তাদের মধ্যে ম্যাস্ট্রো সেবাস্টিন মানরিক উনি কিন্তু সপ্তদশ শতাব্দীর শুরুতে এই পথ দিয়ে আসেন, অর্থাৎ মংডু থেকে যে চট্টগ্রামের মাঝের পথটা সেইখানে উনি আসেন। তারও ১০০ বছর আগে অর্থাৎ সপ্তদশ শতাব্দীরও আগে অর্থাৎ ষোড়শ শতাব্দীর দিকে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে, অর্থাৎ তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবং পর্তুগিজরা যেখানে বসবাস করত তারা সেই জায়গাকে বলতো ব্যান্ডেল। এবং এই ব্যান্ডেল তারা যে থাকতো এই স্মৃতিটা রক্ষা করার জন্য আমরা কিন্তু চট্টগ্রামে একটা রোড আছে সেটাকেই বলি হচ্ছে ব্যান্ডেল রোড। তো এরপরে দেখো যে লেখক সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা যখন অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা পাখির মতো উড়াল দিলাম। তো লেখক যখন কোনো দেশে আমাদের প্রবেশ করতে হয় সর্বপ্রথম আমাদের যে অভিবাসন দপ্তর আছে বা ইমিগ্রেশন প্রসেস যেটা আছে সেইটা সরকারি অফিসে শেষ করতে হয়, বা এয়ারপোর্টে যে একটা সিস্টেম থাকে ইমিগ্রেশনের জন্য, নিরাপত্তার জন্য সেগুলো পার করতে হয়। তো সেটা লেখক পার করার পরেই তারা একদম মানে উড়াল দিল খাঁচা ছাড়া পাখির মতো। যখন অভিবাসন অফিসে ছিল তখন তো নিরাপত্তার জন্য তাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হয় বা তাদের সাথে কোনো আসলে কি বলবো অস্ত্র-শস্ত্র আছে কিনা এই ধরনের নানা রকম চেকআপ হয়। যারা আসলে ইমিগ্রেশন করে তারা জানে। তো এগুলা যখন প্রসেসটা শেষ হয় তখন এবং অফিস থেকে যখন তারা মুক্তি পায়, ছাড়া পায় যে এখন আপনারা যাইতে পারেন, তখন তারা একদম খোলা আকাশে মানে খাঁচা ছাড়া পাখির মতো স্বাধীনভাবে উড়াল দিল যে না এখন আমরা ঘোরাফেরা করব। দিল। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পড়বে, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউকও দেখতে পাবো। তো অনেক পথ দিয়ে কিন্তু একটা জায়গায় যাওয়া যায়। লেখকরা যেই পথ ধরে গেছেন সেই পথটা ছিল আসলে আরাকান রাজ্যের রাজ্যটা দেখা যায়। ধ্বংসপ্রাপ্ত যে রাজ্য সেটা দেখতে পাওয়া যায়। এই রাস্তা দিয়ে উনি গেছেন এবং এটা দেখতে পাওয়ার জন্য লেখক কিন্তু আসলে খুব খুশি হয়েছিলেন। তো এই দেখো যে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কি ছিল? ম্রাউক-ও। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরা বঙ্গোপসাগর উপকূল। অর্থাৎ একসময় আরাকান যে রাজ্যটা ছিল এটা কিন্তু বার্মার অধীনে ছিল না। বর্তমানে একসাথে যদিও আছে। তো এই বার্মা আর আরাকান কিন্তু আলাদা ছিল এবং আরাকানের সীমানাটা ছিল উত্তরে ফেনী থেকে শুরু করে একদম আন্দামান যে আন্দামান সাগরের কাছাকাছি যে আমাদের বঙ্গোপসাগর উপকূল আছে এই পুরা এরিয়াটা আরাকান রাজ্যের অধীন ছিল এবং সেটা স্বাধীন ছিল, অর্থাৎ বার্মার অধীন ছিল না। তো সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন। তো আলাউলের নাম আমরা যখনই শুনি ওনার সর্বশ্রেষ্ঠ সাহিত্য রচনা বলি বা যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হচ্ছে পদ্মাবতী। এরপরে দেখো ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথা গল্পের মতো, আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায়ায়। অর্থাৎ চট্টগ্রামের যখন লেখক চট্টগ্রামে ছিলেন তখন আসলে পাশের দেশ মিয়ানমার সম্পর্কে নানা রকম গল্প শুনেছেন, আর যে জিনিসটা আসলে আমরা বাস্তবে দেখি না বা আমরা কখনো যাইনি সেই গল্পগুলো শুনলে কিন্তু রূপকথার মতো মনে হয়। তো আজ উনি মিয়ানমার এই মংডু ঘুরতে আসার পরে উনি আসলে বাস্তব মনে হচ্ছিল যে এতগুলা গল্প আমি ছোটবেলায় শুনছি সব এখন বাস্তবে আমার চোখের সামনে ভেসে আসতেছে। তো দেখো সন্ধ্যের আলো ছায়া অর্থাৎ সন্ধ্যায় যখন তারা অফিস থেকে মানে অভিবাসন অফিস থেকে ছাড়া পাইছে তখন দেখো অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ আমার হাতেও কাঁধে ঝোলাঝুলি। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে ৫০ কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা নিয়ে বসেছে, একেবারেই ঝুপড়ির দোকান। তো দেখো এখানে যে বিষয়টা হতে পারে যে শুক্লপক্ষের চাঁদ বলতে কি বোঝায়, অমাবস্যার পরে, অমাবস্যায় তো চাঁদ দেখা যায় না, পুরো অন্ধকার থাকে, তখন ধীরে 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 যেই সময়টাতে আসলে চাঁদটা বাড়ে পূর্ণিমা হওয়া পর্যন্ত এইটাকে বলা হয় শুক্লপক্ষ। হ্যাঁ, তো লেখক আসলে অভিবাসন অফিস থেকে ৫০ কদম না যাইতে যখন উনি বামে ঘুরে দেখে অনেক বড় বড় রেস্তোরাঁ আছে খাওয়ার জন্য, যেহেতু সন্ধ্যার সময় পার হয়ে গেছে তো তখন আসলে জনমানবহীন ছিল, মানে খুব বেশি মানুষজন কিন্তু ছিল না।
এরপরে উনারা আবার ডান দিকে যখন ঘুরে তখন দেখে যে মিয়ানমার কুমারী অর্থাৎ মিয়ানমার মেয়েরা পানির পসরা বলতে বোঝায় ছোট দোকান নিয়ে বসছে। একেবারে দেখো ঝুপড়ি দোকান, ছোট, ছোট দোকান এবং কুমারী দোকানের পাশেই সে আরো একটু কোন দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ, তরুণী, মেয়ে, পুরুষ। পথে, পথে মিয়ানমার তরুণী যুবতী কল্লোহাসে মুখর বাড়ির সামনে দোকানদারের বাইরে দাঁড়িয়ে আছে কেউ, কেউ যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ। এবার এটা একটু মনে রাখো যে মিয়ানমারের সবাই কিন্তু লুঙ্গি পরে। হ্যাঁ? মেয়েদের পরনেও থাকে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা। চুলে গোঁজা থাকে চিরুনি, রিবন ফিতে। পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে। ৩ চাকার রিক্সা যেমন মোটরসাইকেলের পাশে একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে, এও প্রায় তেমন। তো লেখক যাওয়ার পরে আসলে মিয়ানমারের রাস্তায় যাওয়ার পরে যে রেস্তোরাঁ ছিল, তারপরে ছোট, ছোট দোকানঘাট ছিল, মানুষজন ছিল, সেগুলার একটু বর্ণনা এখানে করার চেষ্টা করেছেন। তো তোমরা যদি একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো যে মিয়ানমারের ছেলে-মেয়ে সবাই কিন্তু আসলে লুঙ্গি পরে। আমরা দেখি যে আমাদের সমাজে ছেলেরা সাধারণত লুঙ্গি পরে। কিন্তু মিয়ানমারের আসলে জাতীয় পোশাক বলি বা সবচেয়ে বেশি পোশাক যেই মুঙ্গুতে মানুষ পরে সেটা কিন্তু আসলে লুঙ্গি। তো ছেলেরা তো শার্টের সাথে লুঙ্গি পরে। আর মেয়েরা পরে কি লুঙ্গির সাথে ব্লাউজ, যেমন ছবিতে তোমরা দেখতে পারবা। এবং এইখানে মেয়েরা কিন্তু স্বাধীন বা তারা মেক্সিমাম সময় কিন্তু পরিবারের খরচ বলি বা নিজেদের খরচ নিজে বলি বা আর্নিং মেম্বার কিন্তু মেয়েরাই। হ্যাঁ, তারা নিজেরাই কিন্তু পথে, পথে বসে বিভিন্ন দোকান-টোকান দেয়, অনেক রকম বাজার করে বা বাজারে দোকান দেয়, পানীয়, চা, তারপর রেস্তোরাঁ যেগুলো আছে এগুলা কিন্তু মেয়েরাই চালায় মেক্সিমাম। হ্যাঁ? আর এরপরে যদি রাস্তার কথা বলি যে রাস্তায় কিন্তু বাইক থাকে এবং পাইকা থাকে। তো পাইকাটা বলতে আমাদের রিক্সার মতনই, কিন্তু এটার ধরনটা হচ্ছে যে তোমার সাইকেল বা মোটরসাইকেলের সাথে দেখবা যে একটা এক্সট্রা ক্যারিয়ার সিট রাখলে যেরকম হয় না যে ৩-৪ জন মানুষ আরামে বসে যাইতে পারে, এই ধরনের একটা যান। হ্যাঁ, ৩ চাকা বিশিষ্ট এগুলা। আর এই তো ছিল মোটামুটি মিয়ানমারের মানে লেখক মিয়ানমারে মংডুতে প্রবেশ করার পরই তার অভিবাসন অফিস থেকে আসলে ছাড়া পাওয়ার পরই ১ম ধারণা মিয়ানমার সম্পর্কে এরকম হয় যে ৫০ কদম না যেতেই উনি দেখে যে অনেক, অনেক রেস্তোরাঁ আছে। যেহেতু তখন একটু রাতের সময় অর্থাৎ সন্ধ্যার সময় পার হয়ে গেছে, তখন মানুষজন একটু কম ছিল। তো ওইখানে দোকান-টোকান দেওয়া আছে। মেয়েরা আসলে পানির দোকান দিছে, আবার হচ্ছে রাস্তায় পাইকা চলতেছিল। তো এ ধরনের ধারণাটা লেখক ১ম পার্টে দিছে। এরপরে কি হয়? আমাদের লেখক সারা মিয়ানমারে আমাদের রিকশার বদলে পাইকা। স্থানীয় মুসলমানরা এর একচাটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। তো লেখক এখানে বলতেছে যে ওনার ধারণা সম্পর্কে যে আমাদের যেমন রিক্সা চলে ঢাকার রাস্তায়, সেই রকম মংডুতে কিন্তু পাইকা চলে এবং পাইকা মেক্সিমাম কিন্তু মুসলমানরাই চালায়। মংডুতে কিন্তু হিন্দুদের তুলনায় মুসলমানের সংখ্যা অনেক বেশি এবং ব্যবসা বলি বা এই পাইকা চালানো বলি সব ক্ষেত্রেই কিন্তু তাদের আধিপত্য রয়েছে। এরপরে দেখো ইউনাইটেড হোটেলে পৌঁছালাম কিন্তু জায়গা হলো না। আগেভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বোচকা-বুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। তো তারা মংডুতে যাওয়ার পরে ১ম এ যেহেতু বিদেশ, ওইখানে তো আর আসলে নিজের বাড়ি থাকার কথা না। তো লেখক গেছে হোটেল খুঁজতে। তো গিয়ে যে ভালো মানের যে হোটেলটা ছিল অর্থাৎ ইউনাইটেড হোটেল সেখানে থাকতে গেছে। কিন্তু তাদের যেহেতু আস্তে, আস্তে লেট হয়ে গেছে, সন্ধ্যার পরে সবাই আসলে সব রুম বুক করে নিছে এবং তাদের আসলে কোনো জায়গা ছিল না ওই হোটেলে। তখন লেখক তার বোচকা-বুচকি অর্থাৎ যে সকল ব্যাগ এবং লাগেজ নিয়ে গেছে সেগুলা নিয়ে অসহায় অনাথের মতো সে আবার বের হয়ে পড়ছে রাস্তায় যে একটা হোটেল খুঁজবে। আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললেও কম বলা হয়। বেড়ার ঘরের দোতলার মাঝ বারান্দার বসেই টের পেলাম এটি ৪র্থ শ্রেণীর একটি হোটেল হলেও হতে পারে। তো লেখক এখানে আসলে তার হোটেলের যে একটা বিপর্যস্ত অবস্থা বা উনি যে একটা বাজে হোটেল পেয়েছেন সেই অবস্থাটা আসলে ব্যঙ্গ সহকারে তুলে ধরছেন। যে আমাদের কাছে যখন আমাদের কোনো কিছু খারাপ লাগে তখন আমরা বলি না যে একটা একদম 3rd ক্লাস। তো লেখক তার হোটেলকে কি বলতেছে দেখো 4th ক্লাস বা ৪র্থ গ্রেডের। হ্যাঁ, এত পরিমাণে খারাপ তার হোটেল। বেড়ার মধ্যে একটা হোটেল, সেইখানে মাঝ মানে দোতলার মাঝের দিকে তার একটা ঘর পড়ছে। তো যাই হোক তখন দেখো কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেয়াল, বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু-নিচু চষা জমির মতো তোশক, মশারিতেও বিচিত্র ও বিপরীত ধর্ম নানা রকম উৎকণ্ঠ দুর্গ। তো লেখক যাওয়ার পরে তার রুমটা যখন দেখে যে মশারি দেওয়া আছে সেই মশারিটা একদম বাজে এবং উৎকট গন্ধ, মানে কয়দিন যে পরিষ্কার করা হয়নি সে সম্পর্কে কোনো আইডিয়া নেই। দেন মাটিতে মেঝেটা তো কাঠের ছিল, দেওয়ালটাও যেমন তেমন কাঠের। মানে খুব ভালো মানের কাঠও তারা ব্যবহার করে নাই। আবার বেডে যখন তোশকটা দেখে যে চষা জমি, একদম দেখবা যে জমি চাষ করার পর একদম উঁচু-নিচু শক্ত হয়ে থাকে না? তো উনার তোশকটাও এমন ছিল। তোশক তো সাধারণত নরম হয় যাতে আমরা ভালোভাবে ঘুমাতে পারি। তো উনার তোশকের অবস্থা এরকম খারাপ ছিল। এরপরে দেখি তার রুমে আর কি, কি ছিল। মাথার উপরে একটা পাখা ছিল অর্থাৎ ফ্যান ছিল।
কিন্তু সেখানে কি হয়, রাত ৯টার পরে বিজলি থাকবে না, অর্থাৎ কারেন্ট থাকবে না। তখন গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা হবে। তো এখানে উনি আসলে রসিকতা বা ব্যঙ্গ করে বলেছেন যে গ্লাভস পরে হাত ধোয়ার মতো। তো দেখো, আমাদের যদি হাত ধোয়ারই ইনটেনশন থাকে আর আমরা যদি গ্লাভস পরি, গ্লাভস পরে যতই হাত ধুই, আমাদের হাত কি পরিষ্কার হবে? হবে না। তো গ্লাভসে তো পানি পড়বে, ভেতরে তো পানি যাবে না। ঠিক সেরকমই লেখক বুঝাচ্ছেন যে হ্যাঁ, তার মাথায় একটা ফ্যান, মাথার উপরে ফ্যান দিছে ভালো কথা। কিন্তু তারা তো রাতেই পৌঁছাইছে না, সন্ধ্যার পরে ছাড়া পেয়ে রাতে যেহেতু হোটেল খুঁজে পাইছে। তো রাতের ৯টার পরে যদি বিজলি না থাকে তাহলে তার ফ্যানটা নিয়ে লাভটা কি হবে? লাভ নাই তো আল্টিমেটলি। সেটাই উনি আসলে ব্যঙ্গার্থে বুঝাচ্ছেন। তো তাই উনি কি করছেন, বুদ্ধি ইউজ করছেন যে দেখো, নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়লো ফ্যান থাকলেই বা কি? আমার তো রাতে ফ্যান সহ্য হয় না। লেখক ফার্স্টে অনেক বুদ্ধি করে নিছে যে আচ্ছা, রাত ৯টার পরে তো কারেন্ট থাকবে না। তো ফ্যান নিলে তো বেশি খরচ দিতে হয়। তো উনি কি করছে, ফ্যান ছাড়া একটা ঘর নিছে। পরে তার আবার মনে হয়েছে আচ্ছা, ফ্যান নিলেও আমার কি হইতো? রাতে তো আমার ফ্যান সহ্য হয় না। মানে কিছু, কিছু মানুষের আসলে শ্বাসকষ্ট বলি বা ঠান্ডার সমস্যা থাকে। তারা আসলে রাতে তো এমনি আবহাওয়া একটু ঠান্ডা হয় না? তো তখন তাদের ফ্যানের হাওয়াটা সহ্য হয় না। বা ফ্যানের হাওয়া দিলে তাদের একটু অসুখ দেখা দেয়। তো লেখক তো এমনি ফ্যান ইউজ করে না। তো তার ভালোই হইছে ফ্যান ছাড়া ঘর নিয়ে। এরপরে দেখো, মাঝবয়সী বাতিও থাকবে না রাতে। যেহেতু কারেন্ট থাকবে না, ফ্যান না থাকলে লাইটও থাকবে না। মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতে খাওয়ার জন্য। তাহলে প্রশ্ন হতে পারে যে লেখক রাতে কোন রেস্তোরাঁয় খান? রয়্যাল রেস্তোরাঁয়। এখানে দেখো যে মংডুতে কিন্তু অনেক, অনেক রেস্তোরাঁ আছে, বুঝছো? বা রেস্টুরেন্ট যেটা আছে, যেটাতে আমি খাইতে যাই। তো যখন দেখবে যে অনেক, অনেক রেস্টুরেন্ট আছে বাট কাস্টমার তো লিমিটেড সংখ্যক। তো এক মাঝবয়সী নারী কি করছে? তাদের কাস্টমার পাওয়ার জন্য লেখকদের প্রায় টেনে হিঁচড়ে নিয়ে গেছে একদম ধরে, যে আমার হোটেলেই খাইতে হবে। গেছে লেখক, এবং খেতে গিয়ে দেখা যায় ইউনাইটেড হোটেলে যারা উঠছে তারা কিন্তু ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়। সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসনকোসন ভদ্র। এখানে ইউনাইটেড হোটেলে তো লেখকরা স্থান পায়নি। যারা পাইছে তারা ওইদিকে একটা মুসলমান রেস্তোরাঁয় খাচ্ছে। আর লেখকরা যে রয়্যাল রেস্তোরাঁয় খাইতে আসছে এটার বর্ণনা এখন লেখক দিচ্ছে যে খুব খারাপ না, হ্যাঁ, ভালোই আছে। টেবিল বলি বা টুল বলি, এগুলা সুন্দর ঝকঝকে একদম পরিষ্কার রাখছে। বাসনকোসন ভদ্র বলতে বোঝাচ্ছে যে বাসন-কোসনের অবস্থাও ভালো আছে, খুব খারাপ নাই। দেন ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল। সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল। সাধারণত বর্মী রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। তো লেখক এখানে যে রয়্যাল রেস্তোরাঁর ফার্নিচার গুলো আছে, টুল, টেবিল এগুলা নিয়ে আলোচনা করতেছে যে উঁচা টেবিল দেওয়া আছে আর নিচে টুল দেওয়া আছে, এবং এটা উনি আন্দাজ করতেছেন যে চীন থেকে হয়তো আমদানি করা হয়েছে। এবং বার্মার যতগুলা তোমরা রেস্তোরাঁ দেখবা ওইখানে টেবিলগুলা কিন্তু মানে টুলগুলা কিন্তু একটু নিচু দেয়। হ্যাঁ, আমাদের যেমন টেবিলের সাথে চেয়ারটা একটু সামঞ্জস্য করে রাখা হয় যাতে খুব নিচু না হয়ে যায়। উনাদের ওইখানে কিন্তু একদম নিচু টেবিলই, মানে নিচু টুলই ইউজ করা হয়। এরপরে দেখো, রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স ১ম এ বুঝতে পারিনি। তো যেটা বললাম যে তুমি মংডুতে বলো বা রাখাইন এলাকায় দেখবা যে মেয়েরা কিন্তু স্বাধীন বা আত্মনির্ভরশীল। তো লেখক যে রয়্যাল রেস্তোরাঁয় খাইতে গেছে ওইটারও কিন্তু মালকিন আছে, অর্থাৎ আ যে মালিক উনি একজন নারী। তো উনার বয়স আসলে লেখক ১ম এ আন্দাজ করতে পারেন নাই। হ্যাঁ, বলে কি ওর বড় ছেলে কলেজে পড়ে। তো লেখক ওনাকে দেখে আসলে বুঝতেই পারেন নাই যে উনার বয়স এত বেশি যে উনার বড় ছেলে আসলে কলেজে পড়ার মতো। লেখক ভাবছেন যে বয়স আরেকটু কম হবে। বাট না, আল্টিমেটলি উনার বয়সটা বেশি ছিল। তো কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমার দেশের রাখাইনদের সম্পর্কে কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার-আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে সব দেশের মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? তো লেখক তখন আসলে তাদের বয়স যখন আন্দাজ করতে পারল না বা তাদের সম্পর্কে দেখে আসলে লেখকের তখন আফসোস হইতে লাগলো যে আচ্ছা, আমাদের দেশেও তো পটুয়াখালী, কক্সবাজারে আসলে রাখাইনরা বাস করে। কিন্তু তাদের সম্পর্কে তো আমি কিচ্ছু জানি না। তাদের খাদ্যাভ্যাস বা তাদের পোশাক বা তাদের জীবনযাপন সম্পর্কে লেখক তো কিছু জানেনই না। তাহলে যার সম্পর্কে আমি ভালো জানি না তার সাথে আসলে খুব ভালো বা গভীর সম্পর্ক কিভাবে তৈরি করব? তো এইটা নিয়ে লেখক তখন একটু আফসোস করতেছিলেন। তো মুভিং অন, আ তা আ তাহলে দেশের কি রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে। লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগা-পটকা নারীর মতো। পোড়া লঙ্কা কচলে নুন তেল দিয়ে ভর্তা করল একটা প্লেটে, তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ! খাস চট্টগ্রামের খাবার। আ তো যখন লেখক হোটেলে খাইতে আসলো তখন ঝর্ণা নামের একজন মেয়ে আসলো। তার পরনে কি ছিল, লুঙ্গি আর কোমর ঢাকা ব্লাউজ, যেটা আসলে ওইখানে মেয়েরা পরে। এবং সে আসলে লেখকদের যখন খাবার দিতে আসলো, খাবার দেওয়ার সময় সে আসলে লঙ্কা, তেল এগুলা দিয়ে মরিচ-টরিচ দিয়ে আমরা যে ভর্তা বানাই, সে ভর্তা বানাইছে এবং সাথে কচি লেবু পাতা দিছে। ক্লাসিক চট্টগ্রামের খাবার বলা যাইতে পারে। এরপরে দেখো, আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। এই রাখাইনদের থেকেই কিন্তু চট্টগ্রামের যে বড়ুয়া বা যারা রান্না করে তারা এই রেসিপিটা নিছে। নেওয়ার পরে চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন
ও পেঁয়াজ ভর্তা করে, পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজ যায় বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। তো আমরা যেটা হামানদিস্তা বলি না, বা একটা পাত্র থাকে আর একটা এত বড় ইসে থাকে যেটা দিয়ে আমরা আসলে রসুন বলি বা কোনো কিছু ভর্তা করার ক্ষেত্রে কিন্তু আমরা এই হামানদিস্তাটা ব্যবহার করি। তো সেইটাই আসলে ধানি লঙ্কা, নুন, পেঁয়াজ এগুলা দিয়ে তারা ভর্তা বানাচ্ছে। তো একটা রাত কেটে গেল অখ্যাত বা কুশ্রী হোটেলে। ২৫শে মে দ্বিতীয় দিন মহাথেরোর সঙ্গে মুংডুর প্রধান সড়ক ধরে চলছি বাজার। দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান, ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর। গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা পথ। গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। তো রাতে আসলে লেখক তার যে চতুর্থ শ্রেণীর হোটেল বলছে, সেই বিশ্রী হোটেলে আসলে রাতটা কোনোমতে কাটাইছে। কাটার পর পরদিন তারা ঘুরতে বেরোইছে। তো এখানে মহাথেরো বলতে বোঝায় আসলে ধর্মীয় শিক্ষাগুরু বা ধর্মগুরু। এরপরে দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে একটা হাইওয়ে বা বড় রাস্তা, প্রধান সড়ক ছিল, পাশে অনেক গাছপালা ছিল, বাড়িঘর ছিল, নদী ছিল এবং নদীর ওই পারে আবার গ্রামও আছে। তো দেখো গত রাতে যেহেতু আসলে বৃষ্টি হয়েছিল, তো তখন আশেপাশে গাছপালাতে দেখো না যে পানি টানি পড়লে একদম চকচক করে ওঠে, একদম সব নতুন কাঁচা পয়সা বা ধাতব পয়সা যেটা আমরা নিয়ে আসি না, তখন দেখবা নতুন থাকলে কিন্তু চকচক করে। তো লেখক এই দুইটার মধ্যে আসলে সাদৃশ্য বা তুলনা করে দেখাইছেন। তো এরপরে দেখো যে বৃষ্টির শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো, অর্থাৎ আমাদের দেশেও যে গাছগুলো আছে ওইখানেও কিন্তু তেমন খুব আলাদা কিছু নাই। পদাউকের পাতা লকলক করছে, পদাউকের সোনা রং, ফুল ফোটার এটাই সময়। তাহলে ওইখানে আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে পদাউক, এবং ওইটার ফুলটা কি রঙের দেখো, সোনা রঙের। মিয়ানমারে ওদের নাম সেন্না, সেন্না, অর্থাৎ পদাউকের ফুলের নাম মিয়ানমারের ভাষায় হচ্ছে সেন্না। মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের, ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি, শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারিকেল গাছ আছে, কাঠগোলাপ এবং সোনালু। নারকেল সর্বত্র। বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, তাতে রঙিন ও সাদা ফুল। পাইকায় বোরকা পরা মহিলা, তার উপর মাথায় ছাতা, ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে নিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউইজার সেতু পার হয়ে গেলাম। নদীর নাম সুধার ডিয়ার। আচ্ছা, লেখক যখন পরের দিন আসলে মংডুর প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল, তখন সে আশেপাশের পরিবেশ এবং প্রকৃতির বর্ণনা দিচ্ছিল যে কি কি গাছ আছে এগুলো সম্পর্কে। তো গাছ সম্পর্কে তার আলোচনা করার পরে উনি দেখলেন যে বাংলাদেশে যে ধরনের গাছ আছে, মিয়ানমারেও কিন্তু ম্যাক্সিমাম গাছ সেরকমই। এছাড়া পদাউক, সেন্না বা সিরিজ গাছ এগুলো আছে, সেগুলো নিয়ে উনি বললেন। তারপরে ওইখানে কিন্তু নারকেল গাছ অনেক বেশি, এবং বাড়ির সামনেও কিন্তু সবার প্রায় নারকেল গাছ, অর্কিড গাছ এগুলো রাখা ছিল, এগুলো বললেন। আবার পাইকাতে কিছু মহিলা আসলে বোরকা পরা ছিল। তো লেখক তো আসলে বিদেশে ঘুরতে গেছে, আমরা যেখানেই ঘুরতে যাই এখন তো অনেক ছবি তুলি, তখন তো তাও কম ছবি মানুষ তুলে। তো লেখক ছবি তুলতে যাইতে মহিলাগুলা কি করছে, ছাতা দিয়ে ওনাদের নিজেদেরকে আড়াল করে নিচ্ছে। হ্যাঁ, মানুষ ছবি তুলতেছে, সে ছবি তুলতে পারমিশন নিয়ে তো নিচ্ছে না, তো তারা কি করছে, ছাতা দিয়ে নিজের আড়াল করে নিছে। তো লেখক মোটামুটি এইটাই বলতেছে। এরপরে দেখো যে হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে যাইতে যাইতে তারা কি সেউইজার সেতু পার করেন, এবং নদীর নাম কি হচ্ছে দেখো, ইন্টারেস্টিং নাম, সুধার ডিয়ার। তো এপারে মংডু, ওপারে সুধার পাড়া। তো মনে করো এই যে একটা নদী, তো এই নদীর ওই পারেই হচ্ছে সুধার পাড়া, আর নদীটার নাম হচ্ছে কি সুধার ডিয়ার। আর নদীর উপর যে সেতুটা আছে, সেই সেতুর নাম হচ্ছে সেউইজার সেতু। ঠিক আছে, দেখো সেতুর কাছে ৫-৭ জন মাছ নিয়ে বসেছে, তরি তরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট্ট বাজার। দেখো এই যে মানে গ্রামের ছোট্ট বাজারটা নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। যে ওই গ্রামে আসলে লোকজন যাওয়ার পরে, মানে লেখক যখন হাঁটতে হাঁটতে গ্রামে গেলেন, সুধার ডিয়ার পার করে সুধার পাড়াতে গেলেন, তখন ওনারা রাস্তায় আসলে একটা ছোট বাজার দেখলো। ওখানে মানুষজন মাছ বিক্রি করতেছে, চিংড়ি বিক্রি করতেছে, তরি তরকারি বিক্রি করতেছে, মানে আমাদের গ্রামের হাট বাজার যেমন হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস টিনিস নিয়ে। তো দেখো ৫-৬টা বেড়ার দোকান, বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো ৪ থেকে ৫০০ যায়। তো আমাদের তুলনায় পানির মতো দাম কেন, ওইখানে ৪ থেকে ৫ চ্যা, যেটা আমাদের দেশে যদি আমরা মুদ্রায় কনভার্ট করি, চ্যা বলতে তখন মিয়ানমারের মুদ্রাকে বোঝানো হইতো। তো আমাদের দেশে যদি কনভার্ট করি সেটা হবে ৪০ থেকে ৫০ টাকা। এখন আমাদের দেশে তো চিংড়ির দাম অনেক বেশি এখন, তো তার তুলনায় তো পানির দামেই আমরা পাচ্ছি, তাই না? সেটাই লেখক বুঝাচ্ছে। যে নদীর উজানের দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের, অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মংডুতে এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরও চিবর পরেছেন, বর্মীরা সবাই লুঙ্গি পরেছে, অফিস কাচারিতেও লুঙ্গি চলে। এখন লেখকরা যে বসে আছে, লেখকরা কিন্তু প্যান্ট পরেছিল, এবং মিয়ানমারে বা মংডুতে আসলে প্যান্ট চলে না, মানুষজন অফিসেও লুঙ্গি পরে যায়। তো
তো স্বাভাবিকভাবে সবাই লুঙ্গি পরে আছে আর কয়েকজন মানুষ জাস্ট প্যান্ট পরে আছে। এটা দেখে মানুষজন তাকায় আছে যে, "আরে এরা প্যান্ট পরছে কেন? এরা কারা?" আর মহাথিরো বা বৌদ্ধ ধর্মগুরু যাদেরকে বোঝানো হচ্ছে বা শিক্ষাগুরু যাদেরকে বোঝানো হচ্ছে ওরা কিন্তু চিবর পরে। কিছুটা এরকম। হ্যাঁ, এরকম। গতকাল শুল্ক অফিসের দুজনের প্যান্ট দেখেছি, ওরা পুলিশ, অন্যদের লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই ৩ নিয়েই কিন্তু মিয়ানমার। তাহলে বলো মিয়ানমার কি, কি জিনিস নিয়ে আছে? লুঙ্গি, ফুঙ্গি আর প্যাগোডা। লুঙ্গি তো চিনি, ফুঙ্গি বলতে বোঝায় ভিক্ষুক। আর প্যাগোডা বলতে বোঝায় আসলে বৌদ্ধদের যে ধর্মীয় স্থান সেগুলাকে বলা হয় প্যাগোডা। তো এই ৩ টা নিয়ে আসলে মিয়ানমার। ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষুক, গম মানে হচ্ছে ভালো। এই গম অর্থ কিন্তু ভালো। ছাম্মান বা সাম্পান, ছা, থামি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকে গেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হন। ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না। ভিক্ষায় তাদের জীবিকা। তাহলে ফুঙ্গিদের জীবিকা কি বলো? ভিক্ষা করা। তারা ভিক্ষুক। তারা আসলে সকালবেলা খালি পায়ে বাসে চড়ে, চড়ে ভিক্ষা করে। সারাদিন আসলে ভিক্ষা করেই তাদের কিন্তু জীবিকাটা নির্বাহ হয়। অর্থাৎ তারা যদি ভিক্ষা না করেন তাহলে কিন্তু তাদের জীবনযাপন চলবে না। এই কারণে তারা সকাল থেকে ভিক্ষা করতে বের হন। ঠিক আছে? এইটাই বলছে। ভিক্ষুদের পরিধেয় চিবর, সেলাইবিহীন লুঙ্গির মতো গায়ে আলাদা এক টুকরো চিবর থাকে। হাত কাটা ও এক কাঁধ ঢাকা একটি গেঞ্জি থাকে। কোমরে বেল্ট জাতীয় সেলাই করা কাপড়ের কোমরবন্ধনী থাকে। তো এই ড্রেসটা দেখলে একটু খেয়াল করবা যে একদিকে হাত ঢাকা থাকে, কোমরে হয়তো একটা বেল্ট পেঁচানো থাকে। বাট সেলাইবিহীন মূলত একটা থামের কাপড় তারা পরে ঘোরে। তো লেখক এখন মুংরুতে যাওয়ার পরে যে ধরনের মানুষজন দেখতেছে তাদের পোশাক বর্ণনা করতেছে এবং ফুঙ্গি তাদের এখন তাদের সম্পর্কে একটু বর্ণনা করতেছে যে ফুঙ্গিরা যে চিবর পরছে বা যেই ড্রেসটা পরছে সে বর্ণনাই কিন্তু লেখক এখন করলেন যে একটা মানে সেলাইবিহীন থাম পরে, একটা কোমর বন্ধনী থাকে, এক হাত ঢাকা থাকে এবং এক হাতে আ থাকে না। সেলাইবিহীন লুঙ্গির মতো দেখতে এগুলো তারা বলতেছে। এরপরে দেখো এসব সব মিলে ত্রিচিবর। অর্থাৎ এই চিবরের যে ৩ টা পার্ট থাকে সেটা উনি তুলে ধরলেন। এরপরে দেখো আর হাতে থাকে ছাবাইক বা ভিক্ষা পাত্র। এই যে দেখো হাতে যে পাত্র নিয়ে ঘুরে যেটাতে ভিক্ষা করে সেইটাকে বলা হয় ছাবাইক বা ভিক্ষা পাত্র। আদিতে এটি কাঠ বা লোহার তৈরি হতো। এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। লাক্ষা বলতে আসলে একটা গাছ বলি না, গাছের ছাল বা গাছের নির্যাস এ ধরনের জিনিসকে বোঝায় লাক্ষা। তো দেখো ভিক্ষুদের যে চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়। এটাই নিয়ম। সাধারণত লাল বা লালের কাছাকাছি রঙে চিবরের রং করা হয়। তাহলে চিবরের রং যদি আমরা বলি সেটা হচ্ছে লাল বা লালের কাছাকাছি। ঠিক আছে? অন্য রঙের চিবর হয় না। চিবরের আসলে অনেক নিয়ম কানুন থাকে, অনেক জোড়া দালি দিয়ে বানাতে হয় এবং বিশেষ মাপ নিয়ে বানাতে হয়। তো এরপরে দেখো বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবার পরিধানে লুঙ্গি। তো দেখো আমাদের দেশে তো আমরা আসলে ভিক্ষুকদের মর্যাদা দিই না বা তাদের খুব হেয় করি। বাট মিয়ানমারে ফুঙ্গিদের কিন্তু খুব সম্মানের চোখে দেখা হয়। ঠিক আছে? যদিও তারা ভিক্ষা করে কিন্তু তাদেরকে কিন্তু সম্মানের চোখে দেখা হয়। তো এরপরে লেখক আসলে সে এলাকার আবার পোশাক নিয়ে আলোচনা করতেছেন যে স্কুলের পোশাক ও লুঙ্গি ও জামা বা শার্ট বর্মী মুসলমান, হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান সবারই লুঙ্গি পরে। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়। আমরা যখন মানে যারা আমাদের সমাজে শার্ট প্যান্ট ইন করে প্যান্টের মধ্যে, ওই কিন্তু লুঙ্গির মধ্যেই শার্টটা তারা আসলে গুজে দেয়। এরপরে দেখো মংডুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে। আর বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র ১০০ বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট, বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে ২ ফিতের মজবুত স্যান্ডেল বর্মীদের জাতীয় পোশাক। তো মোটামুটি আমরা এই যে দেখো যে বর্মীদের জাতীয় পোশাক নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে লুঙ্গি, শার্ট, ২ ফিতার যে জুতা থাকে সেগুলা। আর আমাদের দেশে যে লুঙ্গিটার প্রচলন হয় কিন্তু বার্মা থেকে এবং সেইটা আমাদের দেশে আবার পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে যায়। খুব বেশি সময় কিন্তু লাগে না। ১০০ বছরের মধ্যেই এই ট্রানজিশনটা চলে যায়। এখন কিন্তু বাঙালিরাও একদম কি বলবো শার্ট প্যান্টের পরে যদি কোনো কিছুতে কমফর্ট ফিল করে বা যেটা পরে সেটা কিন্তু লুঙ্গি। হ্যাঁ? তো এটাই বলতেছে যে কিভাবে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আচার-আচরণ বা পোশাকের যে একটা ছোঁয়া লাগে সেটাই লেখক এখানে তুলে ধরতেছেন। তো এরপরে দেখো যে লোকজন আমাদের দেখছে, আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশীদের চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি। তো লেখক সবাই কিন্তু গিয়ে লেখকদের দিকে তাকায় আছে। কারণ লেখকদের চালচলন, আচার-আচরণ বা পোশাক কিন্তু স্থানীয়দের থেকে ভিন্ন এবং সব দেশের মানুষজন কিন্তু বিদেশীদের দেখলে আসলে চিনতে পারে। এখন তাদের পোশাক বা চালচলন বা তাদের ব্যবহার কিন্তু স্থানীয়দের থেকে আলাদা হয়। যেহেতু এখানে সবাই লুঙ্গি পরে এবং লেখকরা প্যান্ট পরেছিল তো সহজেই তাদের চেনা যাচ্ছিল যে তারা স্থানীয় নয় বরং বিদেশী।
এরপরে দেখো উনারা ওই সেউজিয়ার সেতু যেটা পার করছিলেন, সেটা দিয়ে আবার ফিরে আসতেছেন। কিছু দূর মূল রাস্তা থেকে ডান দিকে বর্মীপাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় সিরিজ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। ভাসমান দোকান। তো তারপরে ওই সেতু দিয়ে তারা যখন পার হয়ে আসলো, একটা বর্মীপাড়ায় ঢুকলো এবং ঢুকে দেখে একটা বড় সিরিজ গাছের নিচে একজন মিয়ানমারের তরুণী নুডলসের একটা দোকান দিছে। মানে খুব জাঁকজমকপূর্ণ বা একদম স্থায়ী দোকান সেটা না। ওই যে আ পলি-টলি দিয়ে আমাদের যেমন ছোট চায়ের স্টল-টল দেয় না? টেম্পোরারি কিছু স্টল ভাসমান, যে আজ এইখানে কাল এইখানে, এ ধরনের একটা দোকান। সেই দোকানে তরুণী কি বিক্রি করে? নুডলস। তো সকালে টিফিনে এরকম এক ধরনের দোকানে পুলক সহ খেয়েছি। পুলক সহ খেয়েছি বলতে পেট ভরে বা খুব খুশি হয়ে খেয়েছি। তো এরপরে দেখো নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো, টুকরো করে ক্ষিপ্র গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে। সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সায় দুধ ছাড়া চিনি ছাড়া চা দিয়েছে দোকানে মাঝবয়সী মহিলা। তো লেখক আসলে পরের দিনে যে তারা যে ব্রেকফাস্টটা করছে, অর্থাৎ এখন তাদের খাদ্যাভ্যাসটা নিয়ে একটু আলোচনা করতেছে। যে সকালে যে দোকানে তারা নুডলস খাইছে ওখানে একটু কলা দিছে, মানে কলা ক্ষিপ্র গতিতে কেটে, কেটে দিছে, তেঁতুলের টক দিছে, ডিম দিছে। তো এটা লেখক আসলে খুব পুলক সহ বা পেট ভরে খাইছেন। সকালের জন্য আদর্শ খাবার বলছেন। আর সাথে মিয়ানমারে আসলে বা মংডুতে ফ্রি চা দেয়। ফ্রি চাটা কেমন? জাস্ট পানির মধ্যে চা। চিনিও নাই, দুধও নাই। তো সেটাও লেখক খাইছেন। তো খাওয়ার পরে ইঙ্গিতে ইংরেজিতে কোনমতে কথা বলে হলো বুঝতে পেরেছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। মিয়ানমারের মানুষজন যেহেতু বেশি ইংলিশ বলে না, তো লেখক কোনমতে আসলে, আর লেখক তো মানে কি বলবো, বার্মিজ ভাষা জানে না। আর ওরা তো বাংলা জানে না। তো এই ধরনের একটা কমিউনিকেশন গ্যাপ বা ল্যাপ তৈরি হয়। তো তখন তারা তো কি করছে? যে ভাঙা, ভাঙা ইংরেজিতে কোনোভাবে খাবারটা অর্ডার করছে, কোনোভাবে খাইছে এবং লেখক তখন বুঝতে পারে যে আচ্ছা, যেহেতু আমরা উনাদের ভাষা জানি না, উনারা আমাদের ভাষা জানে না, পুরা জার্নিটাই আমাদের এভাবে অপূর্ণ কথোপকথনের মাধ্যমেই চলতে হবে। এরপরে দেখো যে দোকানটির দিকে এগিয়ে গেলাম। মাথার উপরে ছত্রাকার সিঁড়ির গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড়, বড় ডেকচি, টুল আছে বসার। তরুণী বলল, বিকিকিনি শেষ। অর্থাৎ বেচাকেনা সেই দিনের মতো শেষ। নুডলস আছে কিন্তু মসলাপাতিও ভেতরের আসলে তেঁতুলের ঝোলটা সেটা শেষ। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে ২ জন। কয়জন মুসলিম বয় আছে রোহিঙ্গা? ২ জন। কিন্তু বিস্কিট বা সেরকম কোনো খাবার নেই। দুধ, চিনির ও বিনি পয়সার চা আছে। দোকানের ভেতরে আরেক মহিলা চুরুট ও সিগারেট, পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে। চা বানিয়ে দিচ্ছে। তো লেখক ওই ১ম এ যে মিয়ানমারের তরুণী আছে তার ওইখানে নুডলস খাইতে গেছিল। বাট মেয়েটা তখন বলল যে বেচাকেনা তো আজকের মতো শেষ। নুডলস আছে বাট ভেতরের যে ঝোলটা তারা দিচ্ছিল অর্থাৎ টক সেটা শেষ হয়ে গেছে। তো সেটা ছাড়া তো আসলে নুডলস খাওয়া যায় না খালি। তো লেখক একটা চায়ের দোকানে গেছে। গিয়ে ওইখানে আ মালকিন ছিল, তারপরে ২ টা রোহিঙ্গা বয় ছিল যারা আসলে খাবার সার্ভ করে। তো ওইখানে গিয়ে দুধ চা পাওয়া যায় আর বিনি পয়সার চা অর্থাৎ শুধু লাল চাটা পাওয়া যায়। আ কিন্তু আসলে যেহেতু তারা শেষ বেলায় গেছে সারাদিন ঘোরাঘুরির পর, ওইখানে বিস্কিটটাও শেষ। হ্যাঁ, ওই দোকানের ভেতরে আবার আরেকটা মহিলা চুরুট, সিগারেট, পান এগুলা বিক্রি করতেছিল। দেন চা বানিয়ে দিচ্ছিল। মহিলারা চিরস্বাধীন, দোকানের মালিক তারা, সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম। তো এইখানে লেখক তার পুরা মানে তার ভ্রমণের যতখানি কাহিনী মংডুর পথে এসেছে, সেইখানে তার ভ্রমণ থেকে যে কথাটা উনি দেখলেন বা যেই জিনিসটা উনি প্রত্যক্ষ করলেন, সেটা হচ্ছে মংডুতে মহিলারা চিরস্বাধীন। অর্থাৎ তারা নিজেদের জীবিকা নিজেরাই নির্ধারণ মানে আয় করেন, উপার্জন করেন এবং কারো উপর নির্ভরশীল না। নুডলসের দোকান বলো বা ভেতরে চুরুট, পান, চা যেটাই কাজ হোক, তারা কিন্তু নিজেরা নিজেদের কাজটা নিজেরাই করেন। হ্যাঁ, তো এই বিষয়ে আসলে লেখকের মানে কি বলবো প্রত্যক্ষ করা বা এক্সপেরিয়েন্স এর বিষয়টা ছিল। তো তারপর লেখক ওই দোকানে চা খাইলো যে খুব সাধারণ মানের চা, যেহেতু আসলে তখন বিস্কিট বা সাথে খাওয়ার মতো সব শেষ। তো চা খেয়ে উনি বেরিয়ে গেলেন। তো এইটাই ছিল মোটামুটি আমাদের মংডুর পথে গল্পের আলোচনা। এই গল্পে আসলে লেখক আমাদের যে ২৪শে মে ২০০১ থেকে তার যে ভ্রমণ শুরু হয়, সে ভ্রমণের শুরু থেকে ১ দিন এবং ২ দিন, টোটাল ২ দিনের গল্প এইখানে আছে। তো ১ম দিন তো রাতে গিয়ে উনি হোটেলে উঠলেন, একটা ৪র্থ শ্রেণীর কুশ্রী হোটেল, সেইখানে কিভাবে রাত পার করলেন এবং পরের দিন বাসে যাইতে, যাইতে তিনি রাস্তায় কি, কি দেখলেন বা পাশে যেই গ্রামটা আছে সেই গ্রামে কি, কি দেখলেন, বর্মীপাড়ায় এসে কি দেখলেন, এই ধরনের বিভিন্ন এক্সপেরিয়েন্স, তারপরে তাদের সাথে আমাদের রোহিঙ্গাদের মিল বা তাদের থেকে কি, কি জিনিস আমরা আসলে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিছি। যেমন তাদের লুঙ্গিটা কিন্তু আমাদের এখন সংস্কৃতির অংশ হয়ে গেছে অনেকটাই। সেটা আবার পশ্চিমবঙ্গেও চলে গেছে। এরকম নানা বিষয় নিয়ে আসলে লেখক আলোচনা করছেন। তো মূলত তার এই ২ দিনের ভ্রমণ কাহিনীটাই আমরা মংডুর পথে দেখি এবং মংডু বা মিয়ানমার সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি।
তো দেখি এই গল্পের পাঠ পরিচিতি উৎস হলো মংডুর পথে গল্পটি বিপ্রদাস বড়ুয়ার অপরূপ মিয়ানমার গ্রন্থের অংশবিশেষ। অর্থাৎ উনি মিয়ানমার ভ্রমণ করার সময় তার যে গ্রন্থ ছিল, নামটা ছিল অপরূপ মিয়ানমার, সেইটার একটা অল্প অংশ, অর্থাৎ মংডুতে ভ্রমণকালীন যে অংশ সেইটাই কিন্তু মংডুর পথে। এরপরে দেখো পাঠের উদ্দেশ্য। রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা, সংস্কৃতি, রূপ সম্পর্কে জানতে পারবে এবং ওই দেশ সম্পর্কে তাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে। তো এই মংডুর পথে পাঠটা আমরা কেন করতেছি, বা এটা আসলে পড়ার উদ্দেশ্যটা কি, বা পড়লে আমাদের কি লাভ হবে? এই মিয়ানমার কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, হ্যাঁ? তো এইটা পাঠ করার পরে মংডু সম্পর্কে, আমরা তো সবাই মিয়ানমারে যাইনি। যারা যায় নাই তাদের কিন্তু মংডু সম্পর্কে আমরা একটা ভিজুয়ালাইজ করতে পারি যে আচ্ছা মংডু কি ধরনের হইতে পারে। সবাইকে আমরা আসলে লুঙ্গি পরে ইমাজিন করতে পারি, বা রাস্তায় তারা পাইকারি করে যাচ্ছে কেমন লাগে, মহিলারা যেমন দোকান-টোকান দিচ্ছে বা চা চুরুট বিক্রি করতেছে সেইটা কেমন হতে পারে। শিরীষ গাছ, পদাক গাছ এ ধরনের গাছ, বা সেন্না নামের যে ফুল সেইটাই বা কেমন হতে পারে, আমরা কিন্তু মনের মধ্যে একটা চিত্র গড়ে নিতে পারছি। এবং এর ফলে কি হয় দেখো, মিয়ানমার সম্পর্কে আমাদের আগ্রহ তৈরি হয় এবং মনে হয় আচ্ছা আমিও যদি একদিন পারি তাহলে হয়তো লেখকের মতো আমিও মংডুটা ঘুরে দেখব এবং ঘুরে দেখি যে লেখক যা বলেছেন তার কি এখন পরিবর্তন হয়েছে। সো আল্টিমেটলি আমাদের পাশের দেশ সম্পর্কে জানা এবং সে দেশ সম্পর্কে আগ্রহ তৈরি করাই কিন্তু এই গল্প পাঠের মূল উদ্দেশ্য। এরপরে দেখি যে মূল কথা, এই গল্পের মূল কথাটা কি, যে আমাদের পার্শ্ববর্তী দেশের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে পরিচিত করার পাশাপাশি তাদের প্রতি আগ্রহ সৃষ্টি। তো এটা এই গল্পের মূল কথা, যে ভ্রমণ কাহিনীর মূল কথা বলতেই বোঝায় যে যেই দেশটা সম্পর্কে ভ্রমণ করছি সেই দেশটা সম্পর্কে জানা। ঠিক আছে? এবার দেখো পাঠ পরিচিতি বা সারসংক্ষেপ, যেটা এতক্ষণ আলোচনা করলাম। দেখো, মিয়ানমার আমাদের পূর্ব দিকের একটা দেশ। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বর্ণনায় কিন্তু এই গল্পে পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখক ওই দেশের সফর শুরু হয়। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কেই কিন্তু তিনি এই গল্পে ধারণা দেন। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কে ওই গল্পে বলা আছে। আবার সেইখানকার মেয়েরা অনেকটাই স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করা যায়। অর্থাৎ মিয়ানমারে যদি তুমি দেখো যে বৌদ্ধদের সংখ্যা বেশি, বাট মংডুতে ব্যবসা বাণিজ্য বলি বা পাইকা চালানো বলি বা সব ক্ষেত্রেই কিন্তু মুসলমানদের আধিপত্য আছে। তো এসব বিভিন্ন বিষয়ে লেখকের আসলে যে এক্সপেরিয়েন্স করার বিষয় বা তিনি যে বিষয়গুলো প্রত্যক্ষ করছেন এগুলাই কিন্তু তিনি তার গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন আমরা এখানকার যদি শব্দার্থ একটু দেখি, যে চৌহদ্দি হচ্ছে চারদিকের সীমানা। বলে না আমার চৌহদ্দিতে আসবি না বা আমার চৌহদ্দিতে আসার দরকার নেই, এটা বলতে বলছেন যে আমার চতুর্দিকে সীমানার মধ্যে আসবা না, দূরে থাকবা। এরপরে দেখো কলহাস্য, অর্থাৎ হাস্যময় মধুর ধ্বনি, মানে অনেকে যখন একসাথে হাসে না, শুনতে বেশ সুন্দর লাগে, এটাই হচ্ছে কলহাস্য। এরপরে দেখো পাইকা হচ্ছে মোটর বাইকের পাশে আরেকটি চাকা লাগিয়ে মানুষ বা মালামাল পরিবহনের জন্য একটি রিক্সা সদৃশ যানবাহন। এরপরে বোচকা বুচকি হচ্ছে কাপড়, চট প্রভৃতি দিয়ে বাঁধা পোটলা, অর্থাৎ এখানে লাগেজ বা ব্যাগ অর্থে ইউজ করছি। চষা জমি বলতে বোঝায় কর্ষণ করা বা চাষ করা হয়েছে এমন উঁচু নিচু জমি। এরপরে দেখো চষা জমির মতো তোষক, যেটা বললাম যে চাষ করা জমির মতো তোষকের উঁচু নিচু যে অবস্থা সেটা উনি ব্যঙ্গার্থে আসলে ব্যবহার করেছেন, যে তোষকের কি পরিমাণ খারাপ অবস্থা ছিল। এরপরে দেখো উৎকট বলতে বোঝায় তীব্র, বিকট বা ভয়ঙ্কর। ওই যে মশা, তিনি যে তার হোটেলে রাত কাটাইছেন সেইখানে যে একটা বিশ্রী গন্ধ ছিল না, সেইটাই উনি উৎকট দ্বারা বোঝাচ্ছেন। এরপরে বিজলি হচ্ছে বিদ্যুৎ, আর কুইজা হচ্ছে মাটির তৈরি হামানদিস্তা, অর্থাৎ যে হামানদিস্তায় আমরা অনেক কিছু পেষণ করি বা বাটাবাটি করি, আমাদের মায়েরা যেটা বলে, এইটা যখন মাটি দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় দেখো কুইজা। ঠিক আছে? এরপরে আছে যে অতিরিক্ত, যে তখন গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা হবে। এটা যেটা গল্পে বুঝালাম যে গ্লাভস পরে আসলে হাত ধুলে হাতটা পরিষ্কার হবে না, ঠিক সেরকমই লেখকের যে হোটেলে উনি উঠছেন ওইখানে আসলে ফ্যান সহ রুম নিলেও তেমন লাভ নাই বা ফ্যান থেকেও লাভ নাই, কারণ আলটিমেটলি রাত ৯টার পরে কিন্তু কারেন্ট বা বিজলি থাকে না। এরপরে দেখো রাখাইন হলো মঙ্গোলীয় বংশোদ্ভূত মিয়ানমার ও বাংলাদেশে বসবাসকারী একটি জাতি। বড়ুয়া হলো মগধ বা বিহার থেকে আগত লোকদেরকে চট্টগ্রামে বড়ুয়া বলে সম্বোধন করা হয়। চট্টগ্রামে এটি বৌদ্ধদের এবং আসামে হিন্দুদের পদবি হিসেবে ব্যবহার করা হয়। এর শাব্দিক অর্থ হচ্ছে ধনী বা সম্মানিত ব্যক্তি। ভারতের মগধ বা বিহার এলাকায় থেকে যারা আসলে চট্টগ্রামে আসছে এদেরকে বড়ুয়া বলা হয় এবং এদের শাব্দিক অর্থ হচ্ছে ধনী বা সম্মানিত ব্যক্তি। এরপর দেখো ধানি লঙ্কা হচ্ছে কাঁচা ধানের মতো সবুজ রঙের ছোট মরিচ, কিন্তু এগুলোর ঝাঁজ কিন্তু অনেক বেশি। এরপরে অর্কিড হচ্ছে উষ্ণ ও নাতিশীতোষ্ণে অঞ্চলে জন্ম নেয় এ ধরনের একটা ফুল। অর্কিড ফুল আমরা অনেকেই চিনি, তো সেইটাই অর্কিড ফুলের গাছ। তো সেটা আসলে অর্কিড দ্বারা বোঝাচ্ছে সুন্দর একটা ফুল।
আর এর ভেষজ গুণও রয়েছে আর একবীজপত্রী পরজীবী উদ্ভিদ। আর ছত্রাকার বলতেছে যে খোলা ছাতার মতো একটা আকৃতি বা চারদিকে বিক্ষিপ্ত মানে এমন একটা বিশাল মানে ছাতা যেমন থাকে না ছড়ানো ছিটানো বা বিস্তৃত তেমন। তো এটা ছিল মোটামুটি আমাদের মংডুর পথ সম্পর্কে আলোচনা। তো যেটা হলো সব আলোচনার মূল আলোচনা হচ্ছে এখানে বিপ্রদাস বড়ুয়া তার মিয়ানমার ভ্রমণে যাত্রাটা শুরু হয় কিন্তু মংডু দিয়ে। অর্থাৎ মিয়ানমারের পশ্চিম সীমান্তের একটা অংশ। তো তার এই লেখা পড়ে আমরা আশা করি যে মংডু কি ধরনের হতে পারে এরকম একটা মনে ইমেজ তৈরি করে নিতে পারছি। তো আশা করি যে তোমরা আজকের ক্লাসটা বুঝছো এবং ক্লাসটা করে তোমাদের ভালো লাগছে এবং মংডু সম্পর্কে তোমাদের খুব আগ্রহ তৈরি হয়েছে। তো এটা ছিল এই ক্লাসের উদ্দেশ্য। তো ক্লাসটি করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।